রিমান্ডের আসামি বক্তব্য দিলেন থানা প্রাঙ্গণে, ভিডিও ভাইরাল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। এদিকে আজ রিমান্ডে মৃত্যু হয়েছে মুজাফফর হোসেনের। জিয়াউর রহমানের মামলার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত মুজাফফর হোসেন জবানবন্দিতে নাম স্বীকার করেছে। এই নিয়ে বাংলাদেশের রাজনীতি উত্তাল। জন ডো ছদ্মনামে একাধিক পাসপোর্টে ভারত সহ অন্তত ৩ দেশে ৪৬ বছর আত্মগোপনে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মেজর মুজাফফর হোসেন। সাবেক সেনা কর্মকর্তারা জানান, জিয়াউর রহমানের কক্ষ শনাক্তের দায়িত্বে ছিল মুজাফফর। গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে সেনা হেফাজতে রিমান্ডে রয়েছেন জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর। রিমান্ডে ডিম থেরাপি খেয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছে সে। 1981 সালে 30 মে চট্টগ্রামে জিয়াকে শেষ করার পর ভারতের রাষ্ট্রীয় আশ্রয় পায় মুজাফফর। অবশেষে সেনাবাহিনী রিমান্ডে নেওয়ার পরে মেজর মুজাফফরের কাছ থেকে সমস্ত চাঞ্চল্যকর তথ্য বের করে নিয়ে এসেছে। সেদিন রাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিভাবে শেষ করেছিল, তার সঙ্গে কারা কারা ছিল, কার নির্দেশে করেছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার নির্দেশ দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে এসব কথা বলেন তিনি। শহীদ জিয়াউর রহমান হত্যার আসামি মেজর মুজাফফর হোসেনকে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়ার সময় তিনি মারা যান। শুধু তাই না, তার জানাজাতে ডক্টর ইউনূস সহ সেনা প্রধান সহ রাষ্ট্রপতি সহ এবং প্রধানমন্ত্রী পর্যন্ত দেখা যায়। এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই মেজর মুজাফফর রহমানকে ডিম থেরাপি দেওয়ার সময় তিনি মারা যান? এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি রিমান্ডে ডিম থেরাপি দেওয়ার সময় মারা যান এই মেজর মুজাফফর হোসেন। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখব, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসের আধারে মেজর মুজাফফরের চাইনিজ SMG'র 28টি বুলেটে ঝাঁঝরা হয়ে যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 4 দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে সেই রোমহর্ষক সত্য স্বীকার করল ঘাতক মেজর মুজাফফর। জিয়াকে নিজ হাতে কেন তিনি শহীদ করেছিলেন, এর পেছনে কিভাবে কাজ করেছিল উগ্র বামপন্থী আদর্শ আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাস্টার প্ল্যান। জিয়া শহীদ হবার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও চাঞ্চল্যকর অধ্যায়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জিয়াউর রহমানকে নিজ হাতে শহীদ করা ও আওয়ামী লীগ আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আজ সকালে। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে মেজর মুজাফফর হোসেন জিয়াকে শহীদ করার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও জিয়া নিহত হবার পেছনে যে বিদেশি শক্তির হাত ছিল সেটিও স্বীকার করেছেন। সেদিন মেজর মুজাফফররা কিভাবে জিয়াকে শহীদ করে, চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি। 1981 সালে 30 মে রাতের শেষ প্রহর, আধার ঘেরা চট্টগ্রামে নির্জন রাস্তায় এসে থামল কয়েকটি সামরিক পিকআপ জিপ। তাদের গন্তব্য চট্টগ্রাম সার্কিট হাউস। হঠাৎই একটি পিকআপ থেকে এক লেফটেন্যান্ট কর্নেলের কাছ থেকে গর্জে উঠল রকেট লঞ্চার। ঘুমন্ত রাষ্ট্রপতির কক্ষ লক্ষ্য করে ছোড়া প্রথম রকেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে উড়িয়ে দিল সার্কিট হাউসের ছাদের একাংশ। পরক্ষণেই আরেক মেজরের কাঁধের লঞ্চার থেকে দ্বিতীয় রকেটটি গিয়ে আঘাত হানল সার্কিট হাউসের মূল প্রবেশদ্বারের ঠিক ওপরে। এর মাঝেই অন্য আক্রমণকারীরা সাব মেশিন গান থেকে শূন্যে অন্ধের মতো গুলি ছুটতে এগুতে থাকল প্রধান ফটকের দিকে। তাদের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ে নিয়োজিত পুলিশ ও প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সদস্যদের মনে আতঙ্ক ছড়িয়ে নিষ্ক্রিয় করে দেওয়া। ঝড় বৃষ্টির ক্লান্তি কাটিয়ে প্রহরীদের অনেকেই তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। আকস্মিক গুলির শব্দে ঘুম ভাঙতেই তারা এলোমেলো প্রতিরোধ করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিপক্ষের প্রবল আক্রমণের মুখে তা বেশিক্ষণ স্থায়ী হল না।
তীব্র গোলাগুলির মুখে প্রধান ফটকের পুলিশ প্রহরীরা অচিরেই অস্ত্র ফেলে মাটিতে উপড় হয়ে শুয়ে পড়ল। কেউ কেউ সরীসৃপের মতো বুকে হেঁটে পালিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করল। তবে পাল্টা প্রতিরোধ এলো সার্কিট হাউসের মূল ভবনের দরজায় পাহাড়ে থাকা পিজিআর সদস্যদের চীনা স্বয়ংক্রিয় রাইফেল থেকে। আক্রমণকারীরা সেদিকে লক্ষ্য করে বুলেটের বৃষ্টি বর্ষণ করলে নিমিষেই স্তব্ধ হয়ে যায় সেই প্রতিরোধও। চট্টগ্রামের মসজিদগুলো থেকে তখনও ফজরের আজান ধ্বনিত হয়নি। গুলির বিকট শব্দে আকস্মিকভাবে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে বসে পড়লেন রাষ্ট্রপতি। বিভ্রান্ত চোখে ডানে বামে তাকিয়ে তিনি অনুধাবন করার চেষ্টা করলেন নিজের অবস্থান। কোথাও কোনো বড় বিস্ফোরণ ঘটল কিনা, কেঁপে উঠল কিনা চারপাশ, সেটা বোঝার আগেই পরবর্তী বিকট বিস্ফোরণে কেটে গেল তার প্রাথমিক বিস্ময়। তিনি স্পষ্ট বুঝতে পারলেন এগুলো গোলার আওয়াজ এবং তিনি এই মুহূর্তে রয়েছেন চট্টগ্রাম সার্কিট হাউসে। মুহূর্তেই তার মনে পড়ে গেল সামরিক গোয়েন্দাদের সতর্কবার্তা, যারা তাকে এই মুহূর্তে চট্টগ্রাম সফরে আসতে স্পষ্টভাবে বারণ করেছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুইটে দরজা খুলে গেল। ধবধবে সাদা পাঞ্জাবি পরা রাষ্ট্রপতি বিষয় ও প্রশ্ন সংকুল চোখে বেরিয়ে এলেন। মোজাফফরের নেতৃত্বে একদল বিদ্রোহী সেনা সদস্য তাকে ঘিরে দাঁড়ালো। কেউ হয়তো কিছু বলতে চেয়েছিল, কিংবা রাষ্ট্রপতি নিজেও তাদের কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই জিয়া কোথায় বলে চিৎকার করতে করতে সিঁড়ি টপকে উন্মাদের মতো এক যুবক উঠে এলো। রাষ্ট্রপতি কোনো কিছু বুঝে ওঠার বা কথা বলার আগেই গর্জে উঠল ওই যুবকের হাতের চাইনিজ SMG। ম্যাগাজিনের 28টি বুলেট একসাথে নিমিষেই ঝাঁঝরা করে দিল রাষ্ট্রপতির বুক, পেট ও মুখমণ্ডলের এক পাশ। হ্যাঁ, এই যুবকই ছিলেন মেজর মোজাফফর। পাশে থাকা অন্য সেনারা চিৎকার করে উঠল, কি করলেন! এক ঝাঁক বুলেটের প্রচণ্ড আঘাতে রাষ্ট্রপতি নিথর দেহটি পেছনে দেয়ালে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল কাঠের মেঝেতে। চোখের পলকে রক্তে রঞ্জিত হয়ে গেল তার পরিহিত ধবধবে সাদা পাঞ্জাবি। নিভে গেল বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন প্রদীপ। পড়ে রইল কেবল এক নিথর দেহ। এই মর্মান্তিক ট্র্যাজেডির পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নিয়ে নানা বিতর্কের অবকাশ রয়েছে। বলা হয়ে থাকে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে বিদ্রোহী সেনাদের সাথে নিয়ে জিয়াউর রহমানকে শেষ পরিকল্পনা করেছিল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী ও জনতা দলের সংসদ সদস্য সুব্রহ্মণ্যম স্বামীও দাবি করেছিলেন প্রধান RN কাউ এবং কর্মকর্তা শঙ্করন নায়ার জেনারেল জিয়াউর রহমানকে শেষ করার চক্রান্তে নাকি যুক্ত ছিলেন। উগ্র বামপন্থী মার্কিস্ট লেনিনিস্ট কর্নেল তাহের এবং তার সাঙ্গপাঙ্গ অর্থাৎ মোজাফফররা বাংলাদেশকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য কি কমিউনিজম ছিল, নাকি ইয়াহিয়া সহ একনায়কতন্ত্র স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যুদ্ধ ছিল? বলেন তো। আমরা সবাই জানি কিভাবে 1980 দশকে সোভিয়েতের পতন হয়, কারণ কমিউনিজম একটি ভ্রান্ত ধারণা, পিওর কমিউনিজম একটি উটোপিয়ার মতো, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড যা বাস্তবতা বিবর্জিত। এদের অনেকের ক্ষোভ ছিল জিয়ার প্রতি, তাই ভারতের গোয়েন্দা সংস্থার সাথে মিলে তারা এই কাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। চলুন মোজাফফরের বিচার প্রসঙ্গে ফেরা যাক। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মোজাফফরের মামলাগুলোর শুনানি হয়। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। এরই ধারাবাহিকতায় তাকে আজ হাজির করার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো সহ জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে প্রসিকিউশন। গত 15 জুলাই রাতে বনানী DOHS-এর এক বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 সেনাবাহিনীকে এ আদেশ দেন। আদেশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সারা দেশে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও মোজাফফর হোসেন ও সাবেক MP লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটি সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে, 111-এর সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো বিষয়ে সংশ্লিষ্টতা আছে কিনা তা উদ্ঘাটনে তদন্ত কর্মকর্তা একটি আবেদন করেছেন।
মোজাফফর হোসেনকে হাজির করা হলে শোন অ্যারেস্টের আবেদন করা হয়। প্রয়োজনে দুইজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মাসুদউদ্দিন চৌধুরীকে গত 23 মার্চ গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে মামলার পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। চিফ প্রসিকিউটর বলেন, মাসুদউদ্দিন চৌধুরীর বিষয়ে তদন্ত করতে গিয়ে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা জানতে পারে তার একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে জানা গেল মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএর মধ্যকার কথোপকথনের মধ্যে জন্ডু নামেও এক ব্যক্তি আছেন, যা একটি ছদ্মনাম। এই জন্ডু হচ্ছেন মোজাফফর হোসেন, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম ঘাতক। ইতিহাসের পাতায় জিয়াউর রহমানের নিহত হবার ঘটনা আজও এক রক্তাক্ত ও রহস্যময় অধ্যায়। দীর্ঘ 4 দশক পেরিয়ে ট্রাইব্যুনালের কাঠগড়ায় উঠে আসা ঘাতক মেজর মোজাফফরের চাঞ্চল্যকর এই স্বীকারোক্তি কি তবে এই ঐতিহাসিক ট্র্যাজেডির পেছনের সকল গোপন সত্য উন্মোচন করল? উগ্র বামপন্থী আদর্শ, 1/11 নেপথ্য ছক আর বিদেশি শক্তির কলকাঠি নাড়ার বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ঘাতক মোজাফফরের ফাঁসি চান কিনা? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শেষ করে দেওয়ার সাথে কি কোনোভাবে হাসিনা জড়িত? অনেকদিন ধরে এমন কিছু নিউজ ঘুরে বেড়াচ্ছে। আজ জানবো সে সময়ের ঘটনার আড়ালে লুকিয়ে থাকা আরেক ঘটনা। আশা করছি সঙ্গেই থাকবেন। মাত্র 13টা দিন একজন রাজনৈতিক নেত্রীর দেশে ফেরা, একজন রাষ্ট্রপতির নির্মম মৃত্যু, আর একই ভোরে সীমান্তে ঘটে যাওয়া আরেকটি রহস্যময় ঘটনা। 4 দশকেরও বেশি সময় ধরে এই ঘটনাগুলো নিয়ে বিতর্ক, প্রশ্ন আর নানা ব্যাখ্যা ঘুরে বেরিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। কিন্তু 2026 সালে একটি গ্রেফতার যেন আবারও পুরনো সেই অধ্যায় খুলে দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, এত বছর পরও কেন এই ঘটনা নিয়ে আলোচনা থামছে না? আর নতুন করে কোন প্রশ্নগুলো সামনে চলে এসেছে? 1981 সালের বাংলাদেশ স্বাধীনতার 1 দশকও তখন পূর্ণ হয়নি। যুদ্ধ বিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট আর সেনাবাহিনীর অভ্যন্তরীণ টানাপোড়েন সব মিলিয়ে দেশ তখন এক জটিল সময় পার করছে। সেই সময় রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। তার সমর্থকদের মতে তিনি বহুদলীয় রাজনীতি চালু করেন, অর্থনীতি পুনর্গঠনের উদ্যোগ নেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি স্বতন্ত্র অবস্থান তৈরির চেষ্টা করেন। অন্যদিকে সমালোচকদেরও নানা অভিযোগ ছিল তার শাসন ব্যবস্থা নিয়ে। অর্থাৎ তিনি ছিলেন একই সঙ্গে প্রভাবশালী এবং বিতর্কিত একজন রাজনৈতিক নেতা। রাজনীতির একটি বাস্তবতা হলো, ক্ষমতা যতই বড় হোক, বিরোধ তত বড় হয়। তবে ইতিহাস বলে অনেক সময় সবচেয়ে বড় সংকট বাইরে থেকে নয়, ভেতর থেকেই আসে। ঠিক এমন এক সময় আসে 1981 সালের 17ই মে। সেদিন দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। 1975 সালের 15 আগস্টের ঘটনার সময় তিনি বিদেশে ছিলেন, পরে দীর্ঘ সময় ভারতে অবস্থান করেন। সেই সময়কার সরকার তার দেশে ফেরার অনুমতি দেয় এবং তিনি বাংলাদেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর দেশে ফেরার সুযোগ করে দেওয়া গণতান্ত্রিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত ছিল। আবার অন্যদের মতে এটি ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত যার মূল্যায়ন ভিন্নভাবে করা উচিত। অর্থাৎ বিষয়টি নিয়েও মতভেদ রয়েছে। কিন্তু এরপর শুরু হয় এমন এক ঘটনা প্রবাহ যা আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। 17ই মে থেকে গুনুন মাত্র 13 দিন। তারিখ 30 মে 1981। স্থান চট্টগ্রাম সার্কিট হাউস। গভীর রাত, চারপাশ অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। এমন নীরবতা যা অনেক সময় বড় কোনো ঘটনার আগে অনুভূত হয়। হঠাৎ সেই নীরবতা ভেঙে শোনা যায় ভারী অস্ত্রের গর্জন, একের পর এক গুলির শব্দ। চট্টগ্রামের মানুষ বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় এক অভ্যুত্থান। সেদিন ভোরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা প্রথমে গুলির শব্দ শোনেন। কিছুক্ষণ পর আসে আরও ভয়াবহ খবর, চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানরত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়েছেন। খবরটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো দেশে। কিন্তু ঘটনার পর থেকেই সামনে আসতে শুরু করে একের পর এক প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, একজন কর্মরত রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা কিভাবে এত সহজে ভেঙে পড়ল? পরবর্তী বিভিন্ন তদন্ত, সাক্ষ্য এবং প্রকাশিত বইপত্রে উঠে এসেছে ঘটনার সময় নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতা নিয়ে।
তবে সেই দুর্বলতা ছিল অব্যবস্থাপনার ফল নাকি পরিকল্পিতভাবে তৈরি করা, এ নিয়ে আজও একক কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়নি। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এমন একটি দৃশ্য দেখেন যা তাদের ভাষ্য অনুযায়ী ছিল অত্যন্ত অস্বাভাবিক। নিরাপত্তা ব্যবস্থার অনেক অংশ কার্যত অকার্যকর অবস্থায় ছিল বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ করা হয়েছে। এই পর্যায় থেকে শুরু হয় অসংখ্য প্রশ্ন, অসংখ্য জল্পনা আর অসংখ্য বিতর্ক। কিন্তু ঘটনাটি আরও রহস্যময় হয়ে ওঠে যখন একই ভোরে দেশের আরেক প্রান্তে ঘটে যাওয়া আরেকটি ঘটনা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, স্মৃতিকথা এবং আলোচনায় উঠে আসতে থাকে। চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার খবর যখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় আরেকটি ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গন, বিভিন্ন বই, স্মৃতিকথা এবং গণমাধ্যমে আলোচনা হয়ে আসছে। ঘটনাস্থল আখাউড়া সীমান্ত। ভোর তখনও পুরোপুরি ফোটেনি। সীমান্ত এলাকায় দায়িত্বরত সদস্যরা নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। এমন সময় একজন নারী বোরখা পরে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছেন, এমন একটি দাবি বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও প্রকাশনায় উঠে এসেছে। সেই বর্ণনাগুলোতে বলা হয়, পরিচয় যাচাইয়ের পর জানা যায় তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এই ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে এ বিষয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। এ নিয়ে কোনো সর্বসম্মত ঐতিহাসিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়নি। তবু একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই, রাষ্ট্রপতি হত্যার ঘটনার সঙ্গে এই দাবিকে যুক্ত করে বহু বছর ধরে নানা প্রশ্ন, আলোচনা এবং রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, যদি ঘটনাটি সত্যিই হয়ে থাকে তাহলে সেই সময় সীমান্তে যাওয়ার কারণ কি ছিল? আবার পাল্টা প্রশ্ন উঠেছে, এই ঘটনাকে ঘিরে যে বর্ণনা প্রচলিত তার সবটুকু কি নির্ভরযোগ্য নথি দ্বারা সমর্থিত? এই দুই ধরনের প্রশ্নই আজও ইতিহাসের আলোচনার অংশ। এদিকে চট্টগ্রামে তখন পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। জিয়াউর রহমানের চট্টগ্রাম সফরটি শুরু থেকেই অনেকের নজরে ছিল, কারণ এই সফর আগে থেকে নির্ধারিত কোনো বড় রাষ্ট্রীয় কর্মসূচির অংশ ছিল না। বিভিন্ন সূত্র অনুযায়ী বিএনপির অভ্যন্তরে চট্টগ্রাম অঞ্চলে তৎকালীন দুটি গ্রুপের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছিল। রাজনৈতিক উত্তেজনা এবং সাংগঠনিক সংকট সামাল দিতেই রাষ্ট্রপতি নিজে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এখানেও প্রশ্ন থামেনি, একটি রাজনৈতিক বিরোধ মেটাতে যাওয়া সফর কিভাবে কয়েক ঘন্টার মধ্যেই দেশের ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডিতে পরিণত হলো? এটি কি শুধুই বিদ্রোহ, সেনা কর্মকর্তাদের পরিকল্পনা ছিল, নাকি এর পিছনে আরও বড় কোনো নেটওয়ার্ক কাজ করেছিল? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর আজও পুরোপুরি পাওয়া যায়নি। সরকারি তদন্ত, বিচার এবং বিভিন্ন গবেষণায় বিদ্রোহে জড়িত কয়েকজন সেনা কর্মকর্তার নাম উঠে এসেছে। অনেকের বিচারও হয়েছে। তবে একই সঙ্গে বিভিন্ন সময়ে নতুন নতুন দাবি, পাল্টা দাবি এবং ষড়যন্ত্রের নানা তথ্য সামনে এসেছে, যেগুলোর অনেকগুলোরই স্বাধীন ও চূড়ান্ত প্রমাণ প্রকাশ্যে প্রতিষ্ঠিত নয়। ঘটনার আরেকটি বহুল আলোচিত অংশ হলো রাষ্ট্রপতির মরদেহ নিয়ে কি ঘটেছিল সেদিন। বিভিন্ন তদন্ত নথি, আদালতের রায় এবং ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে, হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ সার্কিট হাউস থেকে সরিয়ে চট্টগ্রামের রাঙ্গুনি এলাকায় একটি পাহাড়ি স্থানে গোপনে দাফন করা হয়েছিল। পরে সেনাবাহিনী ও প্রশাসনের উদ্যোগে সেই মরদেহ উদ্ধার করা হয় এবং ঢাকায় এনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, একজন রাষ্ট্রপতির মরদেহ কেন গোপনে সরিয়ে নেওয়া হলো? এর নির্দেশ কে দিয়েছিল? কারা সেই অভিযানের অংশ নিয়েছিল? আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই সামনে আসে একটি নাম, মেজর মুজাফফর হোসাইন। তদন্ত ও বিচারকী নথিতে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি রাষ্ট্রপতির মরদেহ গোপনে সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি পলাতক হয়ে যান এবং দীর্ঘ কয়েক দশক ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাগালের বাইরে ছিলেন। কিন্তু এখানেই শেষ নয়, প্রায় অর্ধ শতাব্দী ধরে আত্মগোপনে থাকা সেই ব্যক্তিকে ঘিরেই 2026 সালে আবার নতুন করে আলোচনা ফিরে এসেছে 1981 সালের সেই রক্তাক্ত অধ্যায়। প্রায় 46 বছর একজন দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি যাকে খুঁজে পাওয়া যায়নি বছরের পর বছর। সময় বদলেছে, সরকার বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
তাই প্রশ্ন উঠছে, এত দীর্ঘ সময় একজন মানুষ কিভাবে আত্মগোপনে থাকতে পারে? এটা কি শুধুই তার ব্যক্তিগত কৌশল ছিল, নাকি তাকে কেউ আশ্রয় বা সহায়তা দিয়েছিল? এই প্রশ্নেরও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ও সর্বসম্মত উত্তর প্রকাশ্যে আসেনি। তবে ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। এরপর আসে 2026 সাল, 16ই জুলাই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানায়, দীর্ঘ অনুসন্ধান, গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় তারা বহু বছর ধরে পলাতক থাকা মেজর মুজাফফর হোসেনকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারের মধ্য দিয়ে 1981 সালের সেই বহুল আলোচিত মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আবারও সামনে চলে আসে। কারণ তদন্ত সংশ্লিষ্ট অনেকের মতে ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বক্তব্য, নথি এবং তথ্য নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি হতে পারে। তবে এটাও মনে রাখা জরুরি, কোনো ব্যক্তিকে গ্রেফতার করা মানেই নতুন সব অভিযোগ প্রমাণিত হয়ে গেছে এমনটি নয়। আইনগত প্রক্রিয়ার তদন্ত, সাক্ষ্য প্রমাণ এবং আদালতের সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন তথ্য কতটা প্রতিষ্ঠিত। কিন্তু এই গ্রেফতারের পর আবারও আলোচনায় ফিরে এসেছে 1981 সালের সেই রাত। রাষ্ট্রপতির নিরাপত্তায় কিভাবে এত বড় ভাঙন তৈরি হলো? কেন বিদ্রোহ এত দ্রুত সফল হলো? রাষ্ট্রপতির মরদেহ গোপনে দাফনের সিদ্ধান্ত কে নিয়েছিল? আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কারা জড়িত ছিল? এমন আরও অনেক প্রশ্নের উত্তর আজও পুরোপুরি স্পষ্ট নয়। এদিকে আরেকটি বিষয় নতুন করে আলোচনায় এসেছে, রাষ্ট্রপতি হত্যার দিন ভোরে আখাউড়া সীমান্তে ঘটে যাওয়া কথিত সেই ঘটনাটি। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, স্মৃতিকথা এবং বইয়ে এ নিয়ে নানা দাবি করা হলেও এর সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এ বিষয়ে বিভিন্ন পক্ষের অবস্থানও এক নয়। ফলে ইতিহাসের এই অধ্যায়ে দুটি বিষয় পাশাপাশি দাঁড়িয়ে আছে। একদিকে আদালতের রায়, সরকারি তদন্ত এবং নথিভুক্ত তথ্য, অন্যদিকে রাজনৈতিক বক্তব্য, প্রত্যক্ষদর্শীর দাবি, স্মৃতিকথা এবং দীর্ঘদিন ধরে প্রচলিত বিভিন্ন বর্ণনা। একজন গবেষক বা সচেতন পাঠকের জন্য দুই দিকে জানা গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাসকে বোঝার জন্য শুধু একটি সূত্র নয়, যত বেশি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় ততই পূর্ণ চিত্রটি স্পষ্ট হয়। একটি বিষয় অবশ্যই নিশ্চিত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনাগুলোর একটি। এর প্রভাব শুধু সেই সময়ে সীমাবদ্ধ ছিল না, পরবর্তী কয়েক দশকের রাজনীতি, সেনাবাহিনী এবং রাষ্ট্রের গতিপথেও এই ঘটনার প্রভাব নিয়ে গবেষণা ও আলোচনা হয়েছে। 46 বছর পর একজন পলাতক আসামির গ্রেফতার তাই শুধু একটি আইনগত ঘটনা নয়, এটি ইতিহাসের একটি পুরনো অধ্যায়কে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন সামনে বড় প্রশ্ন একটাই, এই গ্রেফতারের মাধ্যমে কি নতুন কোনো তথ্য সামনে আসবে, নাকি এত বছরের পূর্ণ রহস্যের অনেক অংশ চিরকালই অমীমাংসিত থেকে যাবে? সেই উত্তর দিবে চলমান তদন্ত, নতুন তথ্য এবং সময়। ইতিহাসের অনেক সত্যই সঙ্গে সঙ্গে সামনে আসে না, কখনো কখনো একটি ঘটনার পূর্ণ চিত্র বুঝতে লেগে যায় কয়েক দশক। তবে একই সঙ্গে এটাও মনে রাখা জরুরি, প্রমাণিত তথ্য, আদালতের সিদ্ধান্ত এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রের ভিত্তিতেই অতীতকে মূল্যায়ন করা উচিত। আপনার কি মনে হয় 1981 সালের এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি সরকার 5 মাস অতিক্রম করেছে। এই 5 মাসের মধ্যেই কি তারা অনেক বেশি সিদ্ধান্তহীনতায় ভুগছে? তারা কি কিংকর্তব্য বিমূঢ় অবস্থার মধ্যে পড়েছে? তারা কি বুঝতে পারছে না যে এটা করা উচিত নাকি ওটা করা উচিত? যে কারণেই গতকালকে যে বক্তব্য তারা দিচ্ছে, আজকে সেই বক্তব্যের বিপরীত দৃশ্য আমরা দেখছি। এই ঘটনা কেন হচ্ছে এবং সেটা একবার না একাধিকবার বারবার হচ্ছে। একদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন 45 বছর পালিয়ে থাকার পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মেজর মুজাফফর, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিচার সেনা আইনে হবে, কোর্ট মার্শালে হবে। অথচ একদিন পরেই আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে আবেদন জানানো হলো তাকে তার মামলা আইসিটিতে নেওয়া এবং তাকে হাজিরার নির্দেশ দেওয়া হলো। মানে সেনা আইনেই যদি আপনি বিচার করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী, মানে ব্যাপারটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বড় বাংলাদেশে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বড়? এই প্রশ্ন আসবে। আবার এই মানে বিচার ব্যবস্থা কিংবা এটা মানে যদিও এটা আইন মন্ত্রণালয়ের অধীনে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ে অনেক বড় আইন মন্ত্রণালয়, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের একদিনের মাথাতে তার বক্তব্যের ভিন্ন দৃশ্য তাদেরকে দেখাতে হবে। তার মানে কি বিএনপির সরকারের মধ্যে একটা বড় ধরনের ইনডিসিশন কাজ করছে? এই ইনডিসিশন যদি চলমান থাকে
তাহলে কি অদূর ভবিষ্যতে বড় ধরনের ভুল করার সম্ভাবনা আছে? চলুন গণমাধ্যম কি বলছে, কি সিদ্ধান্ত হচ্ছে এই অভিযুক্ত যিনি গ্রেপ্তার হয়েছেন তাকে নিয়ে কি বলছে আইসিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন হেফাজতে প্রেরণ করা জিয়া হত্যাকাণ্ডের আসামি, তার বিচার মার্শাল্লাতে হবে, মানে কোর্ট মার্শালে হবে। কোর্ট মার্শালে যার বিচার হবে তার আবার মানে সাধারণ আদালতে কি বলতে হবে, মানে হাজিরা দিতে হবে কেন? তার নামে জুলাইয়ের মামলা হবে কেন? সেটা তো একটা বড় বিষয়। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে সেনা হেফাজতে থাকা মোজাফফরকে আইসিটিতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। কেন? চলুন একটু জানি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মেজর মোজাফফর হোসেনকে আগামী 23 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আগামীকালকেই হাজির হতে হবে তাকে। মঙ্গলবার আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। তিনি জানান, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিটি 2 সেনা কর্তৃপক্ষকে আগামী 23 জুলাই মোজাফফরকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। প্রসিকিউশন আবেদন করেছেন। প্রসিকিউশন কার আন্ডারে? আইন মন্ত্রণালয়ের আন্ডারে। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইটা ভিন্ন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তিনি অপেক্ষাকৃত জুনিয়র সদস্য বিএনপিতে, এবং সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির ডাকসাইটে নেতা এবং আগামী কাউন্সিলে তিনি বিএনপির মহাসচিব হতে চলেছেন। এটা মোটামুটি নিশ্চিত, মোটা দাগে নিশ্চিত বলা যায়। তো স্বরাষ্ট্রমন্ত্রী শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, এক অর্থে বিএনপির সেকেন্ড ম্যান, মানে পদগত দিক থেকে এখন না হলেও এক অর্থে বিএনপির সেকেন্ড ম্যান। তো বিএনপির সেকেন্ড ম্যান যিনি, যাকে সব জায়গায় বিএনপির সেকেন্ড ম্যান হিসেবেই আমরা দেখছি, যিনি মহাসচিব হওয়ার পথে, তার বক্তব্য শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তা তো নয়, তার বক্তব্য টোটাল দলের বক্তব্য হওয়ার কথা, তার বক্তব্য টোটাল সরকারের বক্তব্য হওয়ার কথা। তিনি একদিন আগেই বললেন যে এই মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে। তো কোর্ট মার্শালে বিচার হওয়ার পাশাপাশি তাহলে আবার আইসিটিতে তাকে হাজির করতে হবে কেন? তার মানে দুইটা বিচার হবে, মানে একটা জিয়া হত্যাকাণ্ডের বিচার হবে আর একটা হচ্ছে জুলাই আন্দোলনের বিচার হবে। জুলাই আন্দোলনে কি কি করেছেন বলে বলা হচ্ছে, চলুন একটু জানি। বলা হচ্ছে যে এর আগে 16 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, তদন্তকারীরা তথ্য পেয়েছেন যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফরের টেলিফোনে যোগাযোগ ছিল। তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ চেয়ে আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম বলেন, বিগত 11-র রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মাসুদউদ্দিন চৌধুরী বেশ কিছু মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন এবং ফ্যাসিবাদী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। মাসুদউদ্দিন চৌধুরীর মামলায় মোজাফফরের যোগসাজশ যেন খতিয়ে দেখতে পারি, সেজন্য মোজাফফরকে আদালতে হাজির করার জন্য ট্রাইব্যুনালের কাছে নির্দেশ চেয়েছিলাম, এমনটা তিনি জানিয়েছেন। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন না, কিংবা জানেন না, কিংবা তাকে জানানো হয়নি যে এই সাধারণ আদালতেও তাকে এই অভিযোগে হাজির করা হবে, কিংবা এটা হবে ব্লা ব্লা ব্লা। মানে একজনকে আপনি কতগুলো মামলায় অভিযুক্ত, যদিও মানে একজনকে কতগুলো মামলায় অভিযুক্ত করবেন সেই ব্যাপারে তো আমাদের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আছে। শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে একই অপরাধে প্রায় 650 মামলা হয়েছে। 650 মামলা, এটা তো রীতিমতো হাস্যকর ব্যাপার। এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো মানে যদি সত্যও হয়, মানে ধরে নিলাম তর্কের খাতিরে, কারণ কোনো একটা পক্ষে বায়াস হয়ে কথা বলতে চায় না, সত্য মিথ্যা ব্যাপারগুলো আপেক্ষিক, যদিও আদালতে একটা প্রমাণিত হয়েছে বলে আদালত বলছেন। সর্বশেষ যেহেতু এখনো প্রমাণিত হয়নি আপিলে, সেহেতু কংক্রিট ডিসিশনে এখনো আসা যাচ্ছে না, একটা কনফিউশন তো রয়েছে। তো ধরা যাক যে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য, কিন্তু একটা সত্য অভিযোগের যদি আপনি 650 মামলা করেন, তখন কিন্তু ব্যাপারটা হাস্যকর হয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গন সেটা নিয়ে প্রশ্ন করে যে হচ্ছেটা কি।
মানে এটা কি বিচার, নাকি বিচারের নামে সেখানে সিনেমা হচ্ছে, যাত্রাপালা হচ্ছে? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহল করে ফেলবে। সুতরাং সত্যিকার অর্থেই যদি আপনি বিচার করতে চান তাহলে 1-2টা মামলাই যথেষ্ট, যদি সেই মামলার মেরিট থাকে। এখন আপনি ঢাকায় মানে মূল যে টোটাল যে আন্দোলন দমনকারী হিসেবে প্রধান যে হুকুমের আসামি তিনি তো শেখ হাসিনা, তো তার বিরুদ্ধে তো ওই কি বলে টেকনাপে একটা কি ঘটনা ঘটেছে, ওখানকার ওই ঘটনায়, স্থানীয় ঘটনায় একটা যে ঘটনা, সেই ঘটনারও হাসিনা নির্দেশ দিয়েছেন ওখানে গিয়ে, ওই মামলায় তো তাকে প্রধান আসামি করার দরকার নাই। ব্যাপারগুলো হাস্যকর হয়ে যায়। সেই হাস্যকর ব্যাপারগুলো একটা সরকারকে দারুণভাবে মানে প্রশ্নবিদ্ধ করে ফেলে। এখন অন্তর্বর্তী সরকারের আমলে অনেক কিছুই হয়েছে। আমার মনে হয় যে বিএনপি সরকারকে অনেক সুস্থিরভাবে অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিতে হবে, নতুবা এই ধরনের কনফিউজড ক্যারেক্টার যদি মনে হয় তাহলে তাদের পক্ষে সামনে এগোনোটা অনেক বেশি কঠিন হবে। এমনিতেই বিগত চিফ প্রসিকিউটর যিনি ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সেনাবাহিনীকে এবং সেনাপ্রধানকে সরকারের মুখোমুখি দাঁড় করানো এবং সরকারের সঙ্গে সম্পর্ক আরও খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিলেন। কারণ সেনা সদস্যদের অপরাধ সেটা সেনা আইনেই হবে বিচার এবং কোর্ট মার্শালে হবে, এটাই আইন। তাদেরকে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেয়া এবং সেটা করেই ছাড়া, পণ করে বসা যে আমি এটা করেই ছাড়বো, সেই পণ করে বসা, এগুলো কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। এগুলো বলে দেয় যে অযোগ্য লোকের হাতে দায়িত্ব পড়েছে, তাই সে তার ক্ষমতা জাহির করে বোঝাতে চাইছে, দেখ বেটা আমার কত ক্ষমতা। কোনো যোগ্য লোক কিন্তু এটা ভাবে না, দেখ বেটা আমার কত ক্ষমতা, কারণ যোগ্য লোক জানে তার ক্ষমতা সত্যি সত্যিই আছে। বাংলাদেশে অতি আশ্চর্য ঘটনা ঘটেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী হিসেবে পরিচিত একজন সাবেক মেজর তিনি ধরা পড়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে হত্যাকাণ্ডের পর কত বছর চলে গেল, সেই 1981 থেকে আজ অবধি, সেই 1981 থেকে 91 10 বছর, 2001 20 বছর, তারপরে 2011 30 বছর, 2011 পর 2021 40 বছর, প্রায় 45 বছর পরে। তো 45 বছর পরে একজন হত্যাকারীকে ধরা হয়েছে এবং তাকে এখন ক্যান্টনমেন্টে নেওয়া হয়েছে। আমি জানি না যে আলটিমেটলি এখন এই যে তাকে যে গ্রেপ্তার করা হলো, সেই গ্রেপ্তার করার পেছনে কি কি নাটক রিয়েলি রয়েছে। 2 নম্বর হলো যে এই কাজটি এই মুহূর্তে কে করেছেন, কেন করেছেন, কি কারণে করেছেন, দিস ইজ এ হিউজ কোশ্চেন। দ্বিতীয়ত যে বিষয়টি হলো যে এই ঘটনার সঙ্গে আমাদের সেনাবাহিনী কতটা জড়িত, বিএনপি কতটা জড়িত, কিংবা বিদেশি চক্রান্ত কতটা জড়িত, এটাও আমরা জানি না। তবে এতকাল পরে এই ঘটা করে এই সময়টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন হত্যাকারীকে যেভাবে গ্রেপ্তার করা হলো, এটা রাজনীতিতে ভীষণ রকম সাসপেন্স তৈরি করবে, রোম্যান্স তৈরি করবে, অনেকগুলো উইন্ডো খুলে দেবে চক্রান্তের, এবং সরকারের বিপদ এবং বিপত্তি বাড়িয়ে দেবে। এই মুহূর্তে সরকারের যে সকল গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কাজগুলো থেকে সরকারের যে মন এবং মানসিকতা একটা নির্দিষ্ট জায়গাতে ডাইভার্ট করে দেওয়া হলো। এখন ধরুন যদি এই ভদ্রলোকের বিচার সরকার ঠিকমতো না করে, তাহলে সবাই বলবে যে তারেক রহমান সাহেব তার পিতার হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন না। আবার যদি তিনি বিচার করেন তখন বলবেন যে দেখো 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 কত বড় প্রতিহিংসা পরায়ণ, এত বছর পরে সে খুঁজে খুঁজে তার পিতার হত্যাকারীকে বের করেছে এবং সে প্রতিশোধ নিচ্ছে। এক পক্ষ বলবে বাপের বেটা, বাপের উপযুক্ত। শেখ হাসিনা কেবল তার পিতার হত্যাকারীর বিচার করেনি, তারেক জিয়াও তার পিতার হত্যাকারীর বিচার করতে বদ্ধপরিকর এবং এই বিচার চলমান থাকবে। এই বিচার কিভাবে চলমান থাকবে? যেমন
প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে দুটো ঘটনা থাকে। একটা হলো মিলিটারি, মানে এই ধরনের সামরিক কুয়ের ক্ষেত্রে একটা মিলিটারি ইনভলভমেন্ট থাকে, আর একটা হলো সিভিল অ্যান্ড পলিটিক্যাল, তাদের একটা ইনভলভমেন্ট থাকে। আমাদের দেশে যে কটা সামরিক কু হয়েছে, ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, যেগুলো নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, প্রায় সবগুলোর সঙ্গে একটা পলিটিক্যাল কানেকশন ছিল। পলিটিক্যাল কানেকশনের সঙ্গে আবার একটা সিভিল সোসাইটির কানেকশন ছিল। এখন যেমন দেখা গেল যে পিনাকি ঠিনাকি এরা যে কোনো কাজই ডেইলি স্টার, প্রথম আলোর একটা সক্ষতা খুঁজে পায়। ঠিক এরকম ঘটনা কিন্তু পাকিস্তান জামানাতেও ছিল। ওই সময়টাতে পাকিস্তানের পক্ষে সেই পূর্বদেশ, অবজারভার, এদের মালিক হামিদুল হক চৌধুরী, তারা যেভাবে কাজ করেছেন, আবার সেই পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে দৈনিক আজাদ পত্রিকা, মাওলানা আকরাম খাঁ, তাদের একটা বিরাট ভূমিকা ছিল। আবার পাকিস্তানের বিরুদ্ধে অ্যান্টি স্টেট যে পলিসি এবং বাংলাদেশ বিনির্মাণে যে কয়টি পত্রিকা, তাদের মধ্যে ইত্তেফাক, সংবাদ, তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে ছিল। তো স্বাধীন বাংলাদেশও সেই রাষ্ট্রের মৌলভিত্তি, একটা রাষ্ট্রের গণতন্ত্রের যে মৌলভিত্তি হিসেবে সংবাদপত্র, এটা কখনো স্বাধীন হয়, কখনো পরাধীন হয়, কখনো তাবেদার হয়, কিন্তু যেভাবেই হয় না কেন এটা সবসময় ক্ষমতার পট পরিবর্তন, পালা পরিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে শেখ হাসিনার উত্থানে যেভাবে সাংবাদিকদের ভূমিকা ছিল, সংবাদপত্রের ভূমিকা ছিল, পতনের ভূমিকা ছিল, ইউনূসের উত্থানে, ইউনূসের পতনে, আবার তারেক রহমান সাহেবের উত্থানে, তারেক রহমান সাহেবের পতনে একই ঘটনা কিন্তু এই সংবাদপত্রগুলো ঘটে যাবে বা ঘটাবে। এখন বোঝার চেষ্টা করুন যে এই যে জিয়াউর রহমানের হত্যাকারী রূপে তাকে গ্রেপ্তার করা হলো, এটা নিয়ে কী কী সমীকরণ হতে পারে? এক নম্বর সমীকরণ হলো যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ছিল, এবং সেই অ্যালাইনমেন্টটা আওয়ামী লীগ, শেখ হাসিনা, এই বিষয়গুলো যদি সামনে নিয়ে আসা হয়, এই কারণ হলো ঠিক সেম কাজটা তো আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ বলেছে যে বঙ্গবন্ধুকে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা নেহায়েত কিছু বিপদগামী সামরিক কর্মকর্তাদের কু ছিল না, এর সঙ্গে জিয়াউর রহমানের যোগাযোগ ছিল, এবং জিয়াউর রহমান যেহেতু আলটিমেট বেনিফিশিয়ারি, সে পিছন দিক থেকে কলকাঠি নেড়ে প্লট 1 মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, প্লট 2 খন্দকার মোশতাকের ক্ষমতা, এবং প্লট 3 7ই নভেম্বর, প্লট 4 সেই খালেদ মোশাররফ, এবং প্লট 5 জিয়াউর রহমান। এই যে প্লটগুলো সে সাজিয়েছে এটা আওয়ামী লীগ তৈরি করেছে। একইভাবে যদি এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা, এরশাদ, এদেরকে জোড়ানো হয়, এখন যেহেতু বাংলাদেশে একটা ভারত বিরোধী প্রচণ্ড তৎপরতা রয়েছে, কাজে এখানে ভারতকেও জড়ানো হতে পারে। এবং এই কাজগুলো যদি সরকার করতে চায়, এই ন্যারেটিভ তৈরি করতে, এই কথাগুলো তৈরি করতে, সরকারের যারা দালাল ফড়িয়ে রয়েছে, সাংবাদিক নামধারী যে সমস্ত অথর্ব রয়েছে, গোবর গণেশ রয়েছে, তারা সরকারকে এত ব্যস্ত রাখবে, আর সেই ব্যস্ততার ফাঁকে মন্ত্রীরা দুর্নীতি করতে থাকবে, চাঁদাবাজরা চাঁদাবাজি করতে থাকবে, সারা দেশ উত্তাল হয়ে পড়বে, এবং খুব অল্প সময়ের মধ্যে সরকারের সমস্ত কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়ে সরকার অজনপ্রিয় হয়ে পড়বে এবং ক্ষমতা হারাতে হবে। আপনি বুঝতেছেন যে মাস্টার প্ল্যানটা কি। সেকেন্ডলি যেটা হলো যে এটা ভারতের পক্ষ থেকে একটা উপহার হতে পারে। উপহার হতে পারে এই কারণে দুভাবে। ভারত এখানে শেখ হাসিনাকে নিয়ে খেলতে পারে, তারেক জিয়াকে নিয়েও খেলতে পারে। অর্থাৎ এই যে ভদ্রলোক, সবাই ধারণা করছে যে সে দীর্ঘদিন ভারতে লুকায়িত ছিল। ইতিপূর্বে ক্যাপ্টেন মাজিদ নামক একজন ভদ্রলোককে ভারত উপহার দিয়েছিল শেখ হাসিনাকে, যখন শেখ হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের দরকার ছিল। ঠিক এই সময়টাতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তলানিতে, বিএনপির সঙ্গে, তারেক জিয়ার সঙ্গে দিল্লির সম্পর্ক আরও তলানিতে, আমাদের যে মিলিটারি পয়েন্ট অফ ভিউ বা নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, এদেশের দক্ষিণপন্থার উত্থান ইত্যাদি বিষয়গুলো যদি আপনি কল্পনা করেন, সব মিলিয়ে আপনি দেখবেন যে উই আর পাসিং এ ভেরি ক্রিটিক্যাল টাইম, যেটা কখনই আমাদের ইতিহাসে অতীতে ছিল না। তো সেই দিক থেকে ভারত যে কোনো মূল্যে বর্তমান সরকারের কাছাকাছি আসতে চাচ্ছে, এবং সেই কাছাকাছি আসতে গিয়ে যদি
এইরকম একটা ঘটনা ঘটিয়ে থাকে, তারা উপহার দিয়ে থাকে তারেক রহমানকে খুশি করার জন্য, তাহলে সেটি হজম করার ক্ষমতা তারেক রহমান সাহেবের নেই। এবং এই কাজ করতে গিয়ে সেনাবাহিনীর মধ্যে বিভেদ তৈরি হবে, বিসংবাদ তৈরি হবে, অনেকগুলো কেসে করতে সাপ বের হয়ে যাবে এবং সরকার আলটিমেটলি বিপদে পড়বে। তো সব মিলিয়ে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ঘটনা যেদিকেই যাক না কেন এটি আলটিমেটলি সরকারের জন্য ভালো কোনো ফলাফল বয়ে আনবে না। এটা কেবলই মাত্র একটার পর একটা ফাঁদ তৈরি করা হচ্ছে সরকারকে বিপদে ফেলার জন্য, বিপত্তিতে ফেলার জন্য। আর সরকার ঘটনাগুলো এমনভাবে ঘটছে অনেকটা সেই 10টা অস্ত্র মামলার মতো, ডান দিকে গেল বিপদ, বাম দিকে গেল বিপদ, এবং এখানে ভারতের চাল হতে পারে, চীনকে পিছনে ফেলার চেষ্টা হতে পারে, এরকম নানা রকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং সেই জিনিসগুলোই এই ভদ্রলোককে এই মুহূর্তে গ্রেপ্তার করিয়ে বিএনপিকে দিয়ে এমন কিছু করানোর চেষ্টা করা হচ্ছে যার ফলে রাজনীতির যে স্ট্যাবিলিটি, ফরেন পলিসির যে স্ট্যাবিলিটি, সামরিক নীতির যে স্ট্যাবিলিটি, এগুলো সব তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমার একটা জিনিস খটকা লাগছে এই কারণে যে সে এতদিন পরে সে মানে ধরা দিল না তাকে ধরা হলো, সে তো পালিয়েই ছিল আফটার দি মানে রিমুভাল অফ শেখ হাসিনা আর শি লেফট দি কান্ট্রি। এরপরে উনি ফিরে আসলেন কিসের ভরসায়? অনেকে বলে উনি সেকেন্ড এসএসের নাকি কোন লং কোর্সের অফিসার। না না না, কে মুজাফর সাহেব? না না, সেকেন্ড লং না, সেকেন্ড এসএসের তো নাই বটে। সেকেন্ড এসএস তো ডাইরেক্টলি তারা কচু খেতে ওদের দেওয়ার পাসিং আউট ছিল কচু খেতে, এখানে হয়েছিল আর কি। মুজাফর উনি রক্ষী বাহিনীর অফিসার, তবে আফটার দি ডেথ অফ শেখ মুজিব দেয়ার ইজ এ দরবার ইন সিওডিতে। General Zia was addressing the officer, JCOs and soldiers. তখন দরবারের ভিতরে সার্জেন্ট আকবর নামে একজন এনসিও, হি রেজড হিজ হ্যান্ড ইন দি দরবার, স্যার আমার একটা বক্তব্য আছে। জেনারেল জিয়া বলল, বলো স্যার, এই রক্ষী বাহিনী রাখেন না স্যার আর্মিতে, এ গান্দা ফোর্স, একদম বারবার দিন বলতেছি আমি, এদের রাখেন না স্যার, এদের জেসিও যাই হোক অফিসারগুলো আরও খারাপ। হি সেড ইট। তখন জেনারেল জিয়া বলল যে বসো, সিনিয়রদেরকে বল, যেন শওকত নেক্সট সিনিয়র মোস্ট, শওকত এনশিওর দ্যাট দে গেট গুড ট্রেনিং, দে আর ট্রেন্ড সোলজার অ্যান্ড অফিসার, দে শুড নট বি অ্যালাউড টু গো ব্যাক অ্যাট হোম, দে উইল ডু ডাকাইটি ইন দি ভিলেজ। এরা গ্রামে ফিরে যে ডাকাতি করবে, ট্রেনিং লোক করাও, এদেরকে আর্মি ফিরে আনো, আর্মিকে বলো তোমার আর্মিকে দিয়ে এদেরকে প্রশিক্ষণ দেওয়া ঠিক মতো। দ্যাট ইজ ওয়াই দে আর কেপ্ট ইন দি আর্মি। তাহলে এই অফিসারকে জেনারেল মঞ্জুর এক্সপ্লয়েট করলো কি জিয়া রহমানকে মারার জন্য? অ্যাকচুয়ালি আমি তো মানে ইনকোয়ারির কোনো মেম্বার না, তবে তখন আমি আর্ম ফোর্সেস ডিভিশনে ছিলাম, যখন জেনারেল কালাভাই পপুলারলি নোন অ্যাজ, ওনার নাম হচ্ছে মাহমুদুল হাসান, ফ্রম ফেজারেট ক্যাডেট কলেজ, নরসিংদী এলাকায় বাড়ি। স্যার ওয়াজ অ্যাম্বাসেডার ইন, ভালো ভালো ফুটবল খেলে ব্রাজিলে, উনি 2টা দেশের অ্যাম্বাসেডার ছিলেন। তা আই রোট এ লেটার টু হিম, স্যার ইউ আর রিকোয়েস্টেড টু ফল ব্যাক টু গিভ উইটনেস অ্যাবাউট দি ইনসিডেন্ট টুক প্লেস দেয়ার। তো উনি ওইখান থেকে একটা চিঠি লিখছিল, আমাদেরকে রিপ্লাই দিয়েছিল আর্ম ফোর্সের ডিভিশনে। আমার মনে আছে এখনও, বলছিলেন যে প্রেসিডেন্ট জিয়া রহমান বলছে যে হি ইজ ইন এ কভেটেড চেয়ার, আই এম ফর্চুনেট টু বি এ ক্যাডেট অফ হিম। এটা সহানুভূতি পাওয়ার জন্য হোক যে হোক, বাট উনি দেশে আসতে পারেন নাই, হি ডায়েড দেয়ার, উনি ওখানেই কিন্তু মারা যান। মানে উনি জানতেন যে হি উইল বি হ্যাংড মিনিমাম। তারও কারণ আছে, আমি যতটুকু শুনেছি জেনারেল মঞ্জুরকে হত্যার পিছনে ওনার একটা ভূমিকা আছে, এটা আমি শুনেছি। আমি মেজর ইমদাদ ফ্রম অ্যানাদার জিআরবি অফিসার, মাগুরা বাড়ি, তাকে আমি আমার অফিসে নিয়ে আসছিলাম যে স্যার টেল মি দি ট্রুথ। তিনি আমাকে বললেন, হান্নান আমি বেঁচে আছি শুধু সত্য বলার জন্য। জেনারেল মঞ্জুরের জেনারেল কিলিংয়েও কিন্তু ইট ইজ জেনারেল মাহমুদুল হাসান। আর মুজাফফরেরটা
আর উনি ওই ওই কিলিং মিশনে না, কিলিং মিশন মানে ফার্স্ট কিন্তু বুলেট ইট পেয়ার্স থ্রু প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাই লেফটেন্যান্ট কর্নেল মতি। হি ইজ দি ফার্স্ট ম্যান যে পুরা এসএমজি স্যারের বডিতে ক্লিন করেছিল। তাহলে মেজর মুজাফফরের সাথে ছিল। হি ওয়াজ অ্যাসোসিয়েট, তার সঙ্গেই ছিল ওরা, সঙ্গে। আর আহসান, সার্কিট হাউসে প্রেসিডেন্টের সাথে আর কে কে ছিল? কর্নেল আহসান ছিল, ওনার এপিএস বা হ্যাঁ ওরকমই সিকিউরিটি ছিল, কিন্তু সে হি বিট্রেড অথবা হি নিউ মেনি থিং, তাকে মেরে ফেলা হয়েছিল। ইনফ্যাক্ট জেনারেল এরশাদ হি ওয়াজ হ্যাংড, জেনারেল এরশাদ ওয়াজ দ্য ম্যান হু ইজ দি অ্যাকচুয়ালি। আমি এখানে কোনো দলের কোনো সরকারের দোষ দিব না, জেনারেল এরশাদ তো অনেক দিন বেঁচে ছিল। বিএনপি যখন ক্ষমতায় আসতো 1990 6 ডিসেম্বরের পরে যে ইলেকশন হলো, তার ভিতরে পুরা টেনিউর ছিল। ওই টেনিউরে হোয়াই জেনারেল এরশাদ ওয়াজ নট টেকেন ইনটু অ্যাকাউন্ট যে স্যার আপনি সত্য কথা বলতে হবে, মানুষ বেঁচে থাকার জন্য। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সার্কিট হাউসে গেলেন, হ্যাঁ, তখন তো বেসিক্যালি উনি মিলিটারি কোনো কাজে যান নাই, উনি গেছিলেন হচ্ছে বিএনপির দুই পক্ষের ভিতরে গন্ডগোল। পলিটিক্যাল কারণে গেছিল উনি, পলিটিক্যাল কারণে। পলিটিক্যাল লিডাররা কেউ ওই রাতে সার্কিট হাউসে ছিল না? হ্যাঁ, বিচুদ্দিন স্যার ছিলেন, আমিনা বেগম ছিলেন। ওনাদের তো কিছু হয়নি। না, তারা তো ছিল নিচতলায়। তার মানে দে ওয়ার নট দ্য টার্গেট। দে আর নট দ্য টার্গেট। এখনও অনেকে যাই হোক, যাই বলুক না কেন, যেহেতু আমি জানি না, আই ডু নট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দ্যাট, বাট ওনারা ছিল নিচতলায়। এবং ওখানের ঘটনার সব কে কোথায় ঘুমোচ্ছে না ঘুমোচ্ছে এটা আর কেউ না জানলো, করলে আসান জানতো। দো হি ওয়াজ অলসো হ্যাংড বাই জেনারেল এরশাদ, কারণ তাকে সার্ভাইভ করতে দেয় নাই, কারণ সে হয়তো টর্চারের মধ্যে বলে ফেলতে পারতো যে আই ওয়াজ টোল্ড টু ডু লাইক দ্যাট। তো তাহলে জেনারেল জিয়াউর রহমান যখন মারা গেলেন, তারপরে ওনার ডেড বডি রাঙ্গুনিয়ে নিয়ে গেল কি এই মেজর মুজাফফর? না, মুজাফফর না, তার নাম ছিল মেজর রেজা বোধহয় না, আমি ইফ আই এম নট রং, সাম মেজর রেজা ওয়াজ বর্ড ফ্রম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। তাকে বলা হলো যে অ্যানাদার ট্রুপস ইউ উইল টেক দেম ফর বারিয়াল, ওনারা এনেছিলেন। তাহলে জেনারেল মঞ্জুর যখন বিপ্লবী পরিষদ, তারপর অন্য রেডিওতে একটা ভাষণ দেওয়ার চেষ্টা করেছিল, উইথ দ্য সেইং দ্যাট মেজর মুজাফফর আসলে পালাই গেছে। এরা আসলে তো পালা গেছে, কারণ এরা তখন দে কুড আন্ডারস্ট্যান্ড দি পালস অফ দ্য পিপুল, যে তারা তো জেনারেল মঞ্জুরকেও বিলাপ দিয়েছে। তারা তো বলে না যে স্যার উইল কিল হিম, বলছে যে উইল টেক হিম টু দি ক্যান্টনমেন্ট, এবং প্রথম দাবি করব রিমুভ এরশাদ ফ্রম দি পোস্ট অফ চিফ অফ আর্মি স্টাফ অ্যান্ড অ্যাপয়েন্ট শওকত অ্যাট দি চিফ অফ আর্মি স্টাফ, যাতে লোকে না বলতে পারে জেনারেল মঞ্জুর সেনাপ্রধান হওয়ার জন্যই প্রেসিডেন্টকে মেরে ফেলছে। কিন্তু মতি হ্যাড ডাইরেক্ট লিঙ্ক উইথ জেনারেল এরশাদ। মতি যে ইন নো ওয়ে জেনারেল জিয়া উইল বি অ্যালাউড টু সার্ভাইভ। ওনাকে তো ফাঁসি দিয়েছে। কার? জেনারেল মতি। হ্যাঁ, ওনার ফাঁসি হয়েছে। মতি, কর্নেল মতি না, মতি মাহবুব তো মারা যায়, ওরা তো ফাঁসি হয়নি। মতি এবং মাহবুব দুইজন ভ্যালিতে, পাহাড়ের ভ্যালিতে দুইজন এসএমজি একে অপরের ভিতরে ধরে রেখে কাউন্ট করেছে 1 2 3 অ্যান্ড ফায়ার্ড, দে ডাইড অন দ্য স্পট। আচ্ছা, দে সুইসাইড একদম ডাইরেক্ট। ওকে, কামিং ব্যাক টু মেজর মুজাফফর, উনি যেহেতু পালায়ে গেলেন, হ্যাঁ, তাহলে তো ওনার বোধহয় বিচারটা হলো না কোর্ট মার্শালে। বিচারটা হলো না। এখন আমি ঠিক এই সম্বন্ধে সিরিয়াসলি বলতে পারছি এই জন্য যে ওই কিলিংয়ের সময় সে উপস্থিত ছিল কি না, থাকলে সে তার ফিরে আসার কথা না। এখন সে ঘটনার সঙ্গে ছিল, দ্যাট ইজ ট্রু, এবং এই থাকাটাকে একটা ফ্লেভার দিয়ে শেখ হাসিনার আমলে অনেক সে ফুর্তি করেছে, মানে হিরো। পরে যখন হয়তো জানি না কারোর উপদেশে গেছে কি না, যে তুমি তো আসলে খুন করো নাই, প্রিটেন্ড করেছো, আনন্দ ফুর্তি করেছো, আদারের মার্শাল্লাহ কোর্টে বিচার হলে তুমি বেকুশিরে খালাস হতেও পারে, কিন্তু খালাসটা নাও হইতে পারে। মাজদার হোসেন নামে একটা লোকের নাম তুমি শুনেছো, মাজদার হোসেন জাজ। আমি একটু জাস্ট ঘটনাটা বলে নিচ্ছি। আমি যখন নির্বাচন করার জন্য চাকরির থেকে অবসর গ্রহণ করলাম উইথ দিস কন্ডিশন, 14তম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার নিমিত্তে আমাকে সামরিক বাহিনী হইতে অব্যাহতি দিতে অনুরোধ করা হইল।
It was accepted by my DG General Rumi, General Moin, প্রতিরক্ষা মন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ, with the condition I should be allowed to participate in the election. কিন্তু তৎকালীন অনিলেভেনের সময় হঠাৎ করে একটা আইন করে ফেললো 3 বছর মূর্তি না হওয়া পর্যন্ত ইলেকশন করতে পারবে না। অরাজ তাদের আইন তারাই ভাঙলো, উপজেলা লেভেলে করতে দিল আর পার্লামেন্টে দিল না। এটা তো হতে পারে না। একটা আইন যদি প্রযোজ্য হতে হয় ইন অল স্টেপে হবে, সেটা তা তো হয়নি সেটা। হাওভার তখন আমি কিন্তু মাজদার হোসেন সাহেবকে জিজ্ঞেসাম, উনি আমার ক্লোজ এইবার, ওনাকে দেখতাম ফাঁসি দেওয়ার পরে এসে বাইরের থেকে তালা মারত সিকিউরিটি গার্ড ওনার বাড়িতে। তা আমি বলতাম যে মাজদার ভাই, আপনার সামনে আমরা ক্লোজ ডোর নেইবার, আপনি ভিতরে থাকেন তালা থাকে বাইরের থেকে কেন? বলে ফাঁসি দেওয়ার পরে তালা দিতে কেউ না আসতে পারে এই জন্য। তো উনি বলছিল হেভিয়ার প্যাস দে কুয়ার, মানে ইংল্যান্ডে একটা মামলা হয়েছিল একবার। সে মামলাটা ঘটনা ছিল কি, যে 3-4 বন্ধু মিলে ব্যাংক ডাকাতি করবে। এখন দিন যত ঘনায় আসতেছে, একজন বলল যে আমার স্ত্রী খুব অসুস্থ, সন্তান সম্ভবা, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। তো 5 জনের থেকে একজন চলে থাকতে 4 জন। আরেকজন হঠাৎ করে 10 দিন আগে বললো যে ভাই আমার ছেলে অসুস্থ, আই হ্যাভ টু টেক হিম টু দি হসপিটাল, সরি আই ক্যানট বি উইথ ইট। 3 জন থাকলো। আরেকজন এরকম প্লি দিল, মাত্র 2 জন থাকলো। দে ক্যারিড আউট দি অপারেশন। সে মনে করো মধুমতি সিনেমা হলের সামনে পাশে একটা ব্যাংক, জনতা ব্যাংক আছে, ওইখানে ডাকাতি হবে। এখন ওই ডাকাতি হতে গেলে তাহলে, এবং রাত্রে হোক আর যখনই হোক না কেন, নিচ থেকে কিন্তু বোম বাস্ট করতে হবে, ফেটে যাবে, ভোল্ট বেরোবে, টাকা চুরি করে নিয়ে চলে আসবে ওখান থেকে। তাই এই শব্দটাকে কী করে মার্চ করতে হবে, ঠিক ঘড়ির কাঁটা ধরে 2টা ট্রাক সামনাসামনি আসে, কলিশন হলো, ওর সাথে ঘড়ি মিলে ওই সময় বোম ব্লাস্ট করেছে, মানে সাউন্ডটা মার্চ হয়ে গেল। ডাকাতি হলো হতে যে সিকিউরিটি যে ছিল ভিতরে, হি ওয়াজ কিল্ড। ওই লোকটা মারা যাওয়াতে এই মামলাটা উঠে গেল। আলটিমেটলি যে একজন ধরা পড়ে গেল, তখন সে বলল যে আমরা এই কয়জন এই ঘটনা ঘটাইছিলাম। অল 5 ওয়ার হ্যাংড। অল 5 ওয়ার হ্যাংড এই কারণে যে তুমি তো জানতে ঘটনাটা, তোমার স্ত্রী অসুস্থ, তুমি অ্যাবসেন্ট ছিলে, ফার্স্ট ক্লাস, এই করে গন টু দ্য পুলিশ যে আজকে ডাকাতি হবে, কিন্তু আমিও এর সঙ্গে ছিলাম, কিন্তু আমি চলে আসছি। তাহলে এখন সেই জন্যই বলতেছি যে এই সমস্ত ঘটনায় মুজাফফর হয়তো ওই হেভিয়ার পেরের মতো হয়ে গেছে, যে এতদিন মজা মাটিছে, এখন হয়তো মনে করতে পারে যে আসলে আমি তো ঘটনার সময় ছিলাম না। এখন ওনার বিরুদ্ধে তো বেসিক্যালি 3টা চার্জ। একটা হচ্ছে মিউটিনিতে থাকা, পার্টিসিপেট করা, দ্বিতীয়ত হচ্ছে কিলিং এর সঙ্গে সংশ্লিষ্ট থাকা, আর তৃতীয় হচ্ছে অ্যাবসেন্ট উইদাউট লিভ। হ্যাঁ, সংশ্লিষ্ট না থাকলেও ঘটনার পরিপ্রেক্ষিতে সে ঘটনা হয়েছে, তুমি পড়া চলে গেছিলা, তার মানে তুমি ইয়ার ইনভলভ না, উনি সংশ্লিষ্ট ছিল, এটা প্রমাণিত, তাহলে ফাইন। হ্যাঁ, জেনারেল মঞ্জুরকে উনি ওকে রিপোর্ট দিয়েছে যে ইটস ডান, ক্লিন, ইজ ডান, ফাইন। সো তার মানে 3টা চার্জ ওনার এগেইনস্টে। এখন ধরেন মিউটিনিতে জড়িত থাকাটা তো এমবিএমএল এর মাধ্যমে তার বিচার করা সম্ভব কোর্ট মার্শালে। তিনি যে এডব্লিউএল ছিলেন সেটাও সম্ভব, ইয়েস। কিন্তু উনি যে জিয়াউর রহমানকে হত্যা করছেন এবং তার গায়ে গুলি করছেন, এইটার বিচার কি আর্মি আইনে হবে না সিভিল আইনে হবে? না, anywhere, any incident where the army personnel are uniform personnel are involved, that is to be under army law, not civil law. Be retired or not, even a civilian যদি থাকে, he will be also trial in the army law. বাট মার্ডার, রেপ, কালপেবল হোমিসাইড এই জায়গাগুলোতে তো বোধহয় পেনাল কোডের আন্ডারে চলে যাবে না? না, যখন বলছে যে আমি বলতেছি যে আর্মির ইউনিফর্ম পরা লোকদের সংশ্লিষ্ট থেকে যদি কোনো ইনসিডেন্ট ঘটে বা মারামারি, কাটাকাটি, খুন হয়, অল টু বি ট্রাইড ইন কোর্ট মার্শাল অ্যান্ড আর্মি। তাহলে না কী হবে, সিভিলে গেলে অনেক ইফ অ্যান্ড বাট দিয়ে পার হয়ে চলে যাবে। হ্যাঁ, এই জন্যই এটা। তবে হ্যাঁ, একটা কথা আমি ঠিক জানি না, আমি তো ঘটনা জানি না এই জিনিসটা, যে সে কি কোনো মানে আলামত পেয়েছে যে আমি রাজসাক্ষী হব, হতে যে সে এমন কিছু তথ্য দেবে
তারা তো যাবজ্জীয় কারাদণ্ড হতে পারে। উনি তো বয়সই অলরেডি 70+। মানে যেটাই হোক না কেন, বেঁচে থাকার থেকে বড় নিয়ামত তো আর কিছু নাই। তা না হলে ওর এইখানে আসাটা, কিন্তু আমি বলতেছি মেজর মুজাফফরের ফিরে আসাটা একটা অলৌকিক ব্যাপার না। ও ডেলিভারেটলি আসছে এই জন্য যে ও আইনের সঙ্গে আইনের ফাঁকফোকর জেনে আসছে যে কোন কোন ক্ষেত্রে সে পার পেতে পারে। আমি এই জন্যই বলতেছি যে ওর এই হঠাৎ করে এই বয়সে তো মানে ওর ঠিক আছে, বয়স বেশি হলে কি মার্সি পেয়ে যাবে কেউ? তা তো পায় না। বাট এই জায়গাটায় স্যার একটা জিনিস জানতে খুব ইচ্ছা করে যে 1975 সালে যখন শেখ মুজিবুর রহমান মারা গেলেন, তারপর কাদের সিদ্দিকী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ইয়েস, উইথ হিজ ফোর কাদের বাহিনী নিয়ে সে বর্ডার ক্রস করে গেল এবং টিল 1990-এর 6 ডিসেম্বর পর্যন্ত হি ওয়াজ অন স্ট্রিট অন ফায়ার। আর্মি যে তার বিরুদ্ধে যুদ্ধ করলো, হ্যাঁ, এই যুদ্ধে তো হতাহত হয়েছে কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। রিন্টু সাহেবের বইয়ে দেখলাম যে উনি লিখছেন, হ্যাঁ, কাদেরিয়া বাহিনীর সাথে উনি ছিলেন এবং যুদ্ধ হয়েছে এবং কিছু মারা গেছে। না, অনেক হতাহত হয়েছে। হ্যাঁ, হতাহত হয়েছে। জিয়াউর রহমান সম্ভবত যারা আত্মসমর্পণ করেছিল তাদের ব্যাপারে বলছিল যে তাদের যদি অন্য কোনো অপরাধ, পূর্বের অপরাধ না থাকে, অনুকম্পা প্রদর্শন করা হয়েছিল, তখন তাদেরকে ইয়ে করছে। কিন্তু কাদের সিদ্দিকী কিন্তু জিয়াউর রহমান এরশাদের পতনের আগ পর্যন্ত হি ওয়াজ ইন ইন্ডিয়াতে ছিল। ইয়েস, আবার এবং ওখানে থেকে ইন্ডিয়ার সমস্ত টম ডিক এন্ড হ্যারি লাইক প্রণব মুখার্জি আরম্ভ করে সব মুখার্জির সঙ্গে তার সখ্যতা ছিল। এই দ্যাটস ট্রু। ও কিন্তু সবার সাথে একেবারে দিল দরিয়ার মতো থেকে আসছে ওখানে, এবং লেখাপড়া যা শিখছে ওই কত বছরে চালিয়ে শিখছে সে। তাহলে এই যে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে যে কাদের সিদ্দিকী, এই ঘটনাটা খুব একটা কেউ জানে না কেন? না, কে জানবে না? সবাই জানে। না, সবাই জানে। এই যে কি 1990-এর তাকে বঙ্গবীর অনেক কিছু বলা, না ওইটিকে অনেকেই বলি 1990-এর 6 ডিসেম্বরে জেনারেল এরশাদের পতনের পরেই কিন্তু সেই এয়ারপোর্টে নামলো, বাট সে কিন্তু সহজেই বাসায় ভেতরে ঢুকতে পারেনি। হি হ্যাড টু সোয়েট। কিন্তু তখন তো জেনারেল নুরুদ্দিন স্যার ওয়াজ দি চিফ অফ আর্মি স্টাফ। জেনারেল এরশাদ যখন স্টেপ ডাউন হয়ে গেল, তখন এই মিস্ত্রিটা এখনো রয়ে গেছে যে কাদের সিদ্দিকীরা কিন্তু সহজেই কিন্তু নুরুদ্দিন পরবর্তীতে শেখ হাসিনার মন্ত্রীও ছিলেন। হ্যাঁ, বিদ্যুৎ মন্ত্রী ছিল উনি। তার মানে হি ওয়াজ পারচেজড। এখন এটাকে পারচেজই বলবা নাকি সে এই প্রাইসটা কিসের? হ্যাঁ, এই প্রাইসটা ওখানেই ছিল। যার নুরুদ্দিন স্যার প্রথমবার পাশ করলো, সেকেন্ড টাইম ফেল করলো বকুল ভাইয়ের কাছে, স্বাস্থ্যমন্ত্রী। হ্যাঁ, সর্দার সাকাত ছিল বকুলের সঙ্গে, উনি ডিফিট খেয়ে গেলেন। কিন্তু নুরুদ্দিন স্যারের তো জেনারেল এরশাদের তো আস্থাভাজন ছিল উনি, কিন্তু হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট লোক। নুরুদ্দিন স্যারের সম্বন্ধে ফার্স্ট লং কোর্সের একজন অফিসার আছে, আজাদ শামসি ফ্রম জেনারেল ক্যাডেট কলেজ, ফার্স্ট লং কোর্সের স্যার। আমাদের এক কোর্সের সিনিয়র, তো আমার খুব সিনিয়র করতেন। স্যার বলতো যে হি ইজ রেখা ইন বাংলাদেশ আর্মি। বলে কেন স্যার? বলে রেখা আজীবন নায়িকা হয়ে কেটে গেছে। যে নুরুদ্দিন স্যার ব্রিগেডিয়ার হওয়ার পর থেকেই ফ্ল্যাগ উঠিয়েছে, টিল রিটায়ারমেন্ট না, সি ইজ ফ্ল্যাগ, ব্রিগেড কমান্ডারের ফ্ল্যাগ, জিওসির ফ্ল্যাগ, সেনাপ্রধানের ফ্ল্যাগ, এমপির ফ্ল্যাগ, মন্ত্রীর ফ্ল্যাগ। অর্থাৎ স্যার ওনাকে ডাকতে, আমি দুঃখিত স্যার, আপনি যদি শোনেন আমার মাইন্ড করবেন না, আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, আপনি আমার যথেষ্ট সহানুভূতি ছিলেন, কোনো একটা কারণে হয়ে নিবার জিওসি। বাট আমি শুনেছি স্যার যে স্যারের নামে বলা হয় যে রেখা ইন বাংলাদেশ আর্মি। আর একজন ব্রিগেড, এখন জেনারেল, সে যখন ব্রিগেডিয়ার ছিল, ফ্রিডম ফাইটার, ভেরি মানে নামকরা ফ্রিডম ফাইটার, সে বলে যে ওনার কথা বলে যে হি ইজ রিয়েল পলিটিশিয়ান ইন ইউনিফর্ম। বাট রেখার কথা যে বললেন আপনি, অনেকে তো কমপ্লেইন করে যে যখন জেনারেল এরশাদ ইন্ডিয়াতে কোর্স করতে গেছিলেন, এনডিসির সময় রেখাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয়েছিল।
অ্যাকচুয়ালি ইট ইজ নট অনলি রেখা। জেনারেল এরশাদের যে এই বদভ্যাসটা ছিল, ইট ওয়াজ নোন বাই জেনারেল জিয়াউর রহমান অলসো। কিন্তু যখন ওনাকে পাঠানো হয় এনডিসিতে, তখন তো শেখ মুজিব ওয়াজ দি প্রেসিডেন্ট। সো এটা কিন্তু এখানে বঙ্গবন্ধু তো মারা গেছে, ফলে ওনার উত্তরটা দেবে কে? হোয়াই যদি কেউ প্রশ্ন করে হোয়াই শেখ মুজিব সিলেক্টেড, উনি প্রধানমন্ত্রী তো, তখন তো উনি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যখন থাকে উনি, তা উনার ব্লেসিং ছাড়া তো যেতে পারে নাই ইন্ডিয়াতে ফর ডুইং এনডিসি কোর্স। এবং এটা তো ইন্ডিয়া থেকে তো কারা বাংলাদেশে এনডিসি করবে, স্টাফ কলেজ করবে, এডব্লিউসি করবে, অল ডিসাইডেড বাই ইন্ডিয়া। ওখান থেকে বলে দেয় কে কে আসবে। শুধু তাই না, উনি কিন্তু কোর্ট মার্শালের চেয়ারম্যান ছিল। 71-এর যুদ্ধের সময় যে সমস্ত বাংলাদেশি মিলিটারি অফিসাররা বা সোলজাররা এভিক্টেড পালাইছিল, যে যুদ্ধ যখন করেছে, তাদের কোর্ট মার্শালের জন্য চেয়ারম্যান। 1975-এ যখন শেখ মুজিবুর রহমান মারা যায়, হ্যাঁ, তখন এরশাদ কোথায় ছিলেন? এরশাদ তখন ইন্ডিয়াতে এনডিসি করতে যায়। তাহলে তো অনেকে যে কমপ্লেইনটা করে যে শেখ হাসিনা এবং শেখ রেহানা যখন দিল্লিতে আসলো, তখন এরশাদ ওখানে তাদেরকে ফ্যাসিলিটেট করছিল। এরশাদ তো মারা যাওয়ার পরে তো সে তো আগের থেকেই ইন্ডিয়াতে কোর্স করতেছিল। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মানে জেনারেল জিয়াউর রহমান ইজ দ্য ফার্স্ট ম্যান who made a telephone call to Lukman Saib, ambassador of Brussels, and ambassador of জার্মানিতে হুমায়ুন চৌধুরী। উনি তাকে প্রথম টেলিফোন করে বলে যে, লুকমান সাহেব, ঢাকাতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, প্রেসিডেন্ট ইজ কিল্ড। তাই নাকি? ইয়েস। তো যাই হোক, আপনি ওনার দুটো মেয়ে আছে না আপনার ওখানে, জামাই আছে না, প্লিজ টেক কেয়ার অফ দেম, একটু খালি বলছিল। তারপরে জেনারেল জিয়া মেড টেলিফোন কল হুমায়ুন চৌধুরী, যে একটি অ্যাম্বাসেডার জার্মানিতে, যে চৌধুরী সাহেব, আমি জানি আপনার সাথে ইন্দিরা গান্ধীর সখ্যতা ছিল 71 থেকে, কারণ উনি তখন পোস্টিং ছিল ওখানে, পাকিস্তানের পক্ষ থেকে পোস্টিং ছিল ওনার ইন্ডিয়াতে। আপনি এদেরকে আপনার মানে ব্রাসেলস থেকে জার্মানি হয়ে ইন্ডিয়াতে নেওয়ার ব্যবস্থা করে দেন, আর ইন্দিরা গান্ধীকে বলেন যেন শেল্টারটা দেয় ওদেরকে ওখানে। এবং ইট ওয়াজ ডান লাইক দ্যাট। এখন যদি কেউ প্রশ্ন করে হোয়াই জেনারেল জিয়া হ্যাড টু টেক দি ট্রাভেল ওয়েন জেনারেল শফিউল্লাহ ওয়াজ অ্যালাইভ, এই উত্তর কিন্তু কেউ দিতে পারবে না, আমিও দিতে চেষ্টা করবো না। বিকজ হি হ্যাজ দি একটা সহানুভূতি থাকতেই পারে, কারণ জেনারেল জিয়ার পোস্টিং ছিল ব্রাসেলসে অ্যাজ অ্যাম্বাসেডার। সেটা জেনারেল জিয়া উইথ দি হেল্প অফ তাজউদ্দিন রাশেদ খান, তুলভাইল আহমেদ, আব্দুর রাজ্জাক, সাইদ ভাই, মানে ওই যে ওনার ভাইরা ভাই, যে জেনারেল জিয়ার কোর্সমেট ক্যাপ্টেন নূর, এদের সাহায্য নিয়ে কিন্তু উনি ওইটা ক্যান্সেল করে পোস্টিংটা। উনি বলছিলেন যে স্যারকে বলেন যে যতদিন আমার চাকরি আছে আর্মিতে, আই শুড বি অ্যালাউড টু স্টে ইন বাংলাদেশ, আই ডু নট ওয়ান্ট টু সার্ভ অ্যাব্রড। তার মানে ওই যে রিউমারটা আছে যে যখন ব্রাসেলস থেকে জার্মানি হয়ে ওনাকে নিয়ে গেল, হুমায়ুন চৌধুরী 95 কিলোমিটার নিজে ড্রাইভ করে নিয়ে যেয়ে ওখান থেকে পাঠাই দিয়েছে ইন্ডিয়াতে। যখন দিল্লিতে থাকতো তখনই জিয়াউর রহমানের এরশাদের সাথে তার হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, এবং হি ওয়াজ দেয়ার ফর 6 years। কিন্তু আর একটা ঘটনা আছে এখানে, যেদিন মারা যায় যে শেখ মুজিবুর রহমান, অন 15th অগস্টে মারা গেল। 16th অগস্টে কিন্তু ওথ টেকিং সেরেমনি হলো বঙ্গভবনে। এরশাদ হঠাৎ করে 15 থেকে রাতের ভিতরে ঢাকায় চলে আসলো, নোবডি নোজ ইট। সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ জানে না, জেনারেল যে অ্যাক্টিং সেকেন্ড ম্যান উনি জানে না, জেনারেল খালেদ মোশাররফ উনিও জানে না। বাট পরের দিন যখন হি ওয়াজ প্ল্যানিং টু গো টু বঙ্গভবন ওথ টেকিং সেরেমনি অনুষ্ঠানে যাওয়ার জন্য, তখন কিন্তু তাকে জেনারেল জিয়া বলেছিল যে এরশাদ, ইউ ডোন্ট গো দেয়ার। উনি জানি, জেনারেল জিয়া যায়নি, কিন্তু ইউ ডোন্ট গো দেয়ার। বা সেদিন কিন্তু উনি ওনার আদেশ শুনে নাই, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের আদেশ কর্নেল এরশাদ শুনে নাই, অর ব্রিগেডিয়ার এরশাদ, যাই হোক, শুনে নাই। এটা কিন্তু উনি মনে রাখছেন যে আমার কথা শুনে নাই,
তারপরেও জেনারেল এরশাদের বিকামিং চিফ অফ আর্মি স্টাফ, এটা কিন্তু মিস্টেরি। মানে ইন্ডিয়া যখন কিছু করে ওরা কিন্তু সাপের লেজে তারা মারে না, মাথায় মারে। তো এখানে ইট রিমেন্স আনটোল্ড এ স্টোরি। এখন এই মেজর মুজাফফর স্যারকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে কি জানা যাবে যে ইন্ডিয়াতে কোথায় ছিলেন, অথবা এই যে কাদের সিদ্দিকী, তারপরে মেজর মুজাফফর, এরকম যাদেরকে ইন্ডিয়া শেল্টার দেয়, ওদের সিস্টেমটা কি, প্রসেসটা? না, এখন প্রশ্ন আসতেই পারে, জেনারেল আজিজ যখন সেনাপ্রধান, জেনারেল আজিজের পরে হলো কে, শফিক যখন সেনাপ্রধান, তারপরে ইভেন জেনারেল ওয়াকার আইকেবি স্যার, ইকবাল করিম ভুইয়া স্যারও, তখন কিন্তু ডিজিএফআইতে দেয়ার ইজ এ রুম ফর দি ইন্ডিয়ান অফিসার টু স্টে দেয়ার, রয়ের লোকরা থেকেছে। তাহলে এখন যদি ব্রিচ অফ ট্রাস্ট বলতে কি বোঝা যায়, গোপন রাখবো, ইন্ডিয়ান আর্মি আমার দেশের আর্মি ক্যান্টনমেন্টে থাকবে, আমি ব্রিচ অফ ট্রাস্ট রক্ষা করবো, এই কথা না বইলা এ তো হতে পারে না। এ কথা বললে স্যার মাইন্ড করে দেখি রে, ও আবার আমারে খোঁচাইতেছে কেন, আমি খোঁচাচ্ছি ওই জন্যই না, আমি হচ্ছে যে ব্রিচ অফ ট্রাস্ট কি, রাষ্ট্রের বিরুদ্ধে যাব না আমি। তো ব্রিচ অফ ট্রাস্ট তুমি যদি রাষ্ট্রের বিরুদ্ধে না, যে রাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজ হয়ে যাচ্ছে, তুমি কিছু বললে না, হোয়াট ইজ টু না, ইউ উইল বি প্রাইজড, নাম্বার 1। নাম্বার 2, হোয়েন দি বিডিআরে যখন হত্যা হয়, জেনারেল মঈন, শুধু জেনারেল মঈন না, যখন আমি টকিং রিফারিং MBML, ইউনিফর্ম পরা অবস্থায় হাতিয়ার আছে, তখন যদি মিউটিনি হয়, অগ্নিসংযোগ হয়, ব্যভিচার হয়, অত্যাচার হয়, তখন কিন্তু তারে প্রতিহত করার জন্য কোনো সিনিয়রের আদেশ লাগে না, জাস্ট শুট হিম টু ফায়ার, মানে শুট টু কিল হিম। আমি MBL পরিষ্কার লেখা আছে কথাটা। তার মানে বিডিআর ইনসিডেন্টে যখন হয়েছিল, তখন যারা উপস্থিত ছিল ওইখানে, তাদের কারো অর্ডার লাগা ছিল না। যেমন বলে যে জেনারেল তারেক সিদ্দিকী অর্ডার দেয় নাই, নট রিকোয়ার। এখন প্রশ্ন আসতে পারে, সবাই কি MBML জানে ওইটা? এটা তো জানে নাকি? MBML তো আমরা বিএমতেই সেকেন্ড টার্ম থেকেই শুরু করছি, থার্ড টার্মে পড়ে ফেলছি। অত কিছু কিছু যদি জানছি, হোয়ার আই গেট স্কেপ টু রুপ, মানে ফ্লাইড হয়ে, সেটা তো বুঝতে পারছি যে ওইতে পালা যেতে পারে। যেমন বলেছে যে চাকরি করা অবস্থায় যদি কেউ চাকরি করতে চায় না, যে কোনো কারণেই হোক না করো, সে তার একটা আঙ্গুলের এই একটা অংশ কেটে ফেললো, কেটে গেছে। যদি ইনকোয়ারি হয়, তদন্ত হয়, যদি জানা যায় যে ওই ইচ্ছে করে কাটিছে আর্মিতে চলে যাওয়ার জন্য, হিল বি কোর্ট মার্শাল, হিল বি কোর্ট মার্শাল, বিকজ ইটস নট ইউর ফিঙ্গার, দিস ফিঙ্গার বিলংস টু দি আর্মি। আর্মি মানে হোয়াট ফর, টু সেভ দি কান্ট্রি, টু ফাইট ফর দ্য কান্ট্রি। সেই জন্য আমি কথা বলছি কি, যে এই যে মেজর মুজাফফর কোন, ওকে শুনতে হবে খালি একটা না, তাকে ইন্টারোগেশন সেলে নিয়ে শুনতে হবে কার ইঙ্গিতে, কার ভরসায়, কার আশা তুমি চলে আসছো, বলো, সত্য কথা বলো, রাজসাক্ষী হও তুমি। তাহলে তুমি ওই যে আইজি পুলিশের মধ্যে তুমি হয়ে দেওয়া, আইসিকে বলো, তখন এসে বলবে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে বলছে যে রাজসাক্ষী হলে, সত্য কথা বললে আমি পার পেয়ে যেতে পারবো। তখন যদি শেখ হাসিনা হয়, ও যদি শেখ হাসিনার কথা বলে, এখন কিন্তু বলতেছে যে ওই তারেক রহমান যখন বলছে যে উনি কোনো প্রতিহিংসা দেখাবেন না, হ্যাঁ, এটা শোনার পরে নাকি চলে আসছে। না, প্রতিহিংসা দেখাবো না এর অর্থ কিন্তু এই না যে তুমি মার্ডার করার সময় মাফ করে দিতে পারবি। নো, অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড, যদি আইন বলে তুমি মাফ। তারেক রহমান তো ওই তা তো বলে নাই, হোয়াট এভার মে বি দি কেস, বিচারে যাই হোক না কেন তুমি মাফ, তা তো বলে নাই। ইউ উইল বি, বিচারে যদি ওনার ফাঁসি হয়, হ্যাঁ, তাহলে প্রধানমন্ত্রী কি মাফ করে দিতে পারে? প্রধানমন্ত্রী এখন যদি সে যদি মার্সি পিটিশন করে, পারে, প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে মার্সি পিটিশন করা। না, প্রধানমন্ত্রী নাই, ইট ইজ দি প্রেসিডেন্ট। মার্সি পিটিশনটা উনি করতে পারে, অনেক স্থানকাল পাত্র ভেদে এটা হতে পারে। যেমন ইফ আই টেল ইউ
দেয়ার ইজ এ সিএসপি অফিসার, তার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড হি ওয়াজ ফায়ার্ড বাই হিজ ওন ফাদার, ফার্স্ট ক্লাস ফার্স্ট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ছাত্র টিচার, হি ওয়াজ কিল্ড বাই হিজ ওন ফাদার অ্যান্ড হি ওয়াজ টেকেন টু দি কাস্টডি। কাস্টডি দেওয়ার পরে তখন যে ইজলাসে বলতেছে বিচারক যে ওই আসামি যে পক্ষের থেকে যে বলেন কী ঘটনা করছে বলেন, তিনি বললেন যে আই উইল ওনলি স্পিক ইন ফ্রন্ট অফ দি জাজ অ্যান্ড নোবডি এলস। তখন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা আইনে আছে কি না দ্যাট ইজ ইমমেটেরিয়াল, বাট সার্কামস্টান্সে ডিমান্ডেড লাইক দ্যাট, তখন সে কিন্তু বললো ঠিক আছে সাসপেন্ডেড, আমি একটা শুনবো। তখন বিচারপতি শুনলেন, তখন তিনি বললেন যে মাই সান ইজ এ ফার্স্ট ক্লাস ফার্স্ট, হি ইজ টু রেপ মাই ডটার। নিজের মেয়ে বোনকে চেষ্টা করেছে ঠেকানোর জন্য, পারে নাই। যে লোকটা 11টার পরে যখন ন্যাশনাল অ্যান্থেম বাজে, পতাকা ওড়ে, উনি দাঁড়ায় পড়ে স্যালুট করতো সেই পতাকায়। মানে আমি টকিং অ্যাবাউট যে একটা মানুষের পতাকার প্রতি, দেশের প্রতি কী প্রমাণ শ্রদ্ধা থাকলে হি ইজ টু ডু দ্যাট। দ্যাট ম্যান হ্যাজ কিল্ড হিজ ওন সান এবং দি ডেড বডি ওয়াজ ব্রট ইন দি হাউস। তার মা এবং তার বাবা, মানে বাবা এবং মা দুইজনে ওই লাশ দেখতে আসে নাই, নাইদার দি টু সিস্টার। জাজ কিন্তু রায় দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, এবং যে ক্লাসের লোক সেই ক্লাসের সমস্ত রকমের সুযোগ সুবিধা তাকে দেবে মৃত্যুর আগ পর্যন্ত। এখন তুমি বলো ডাজ ইট মিন অল সমস্ত আসামি মাপ পেয়ে যাবে না? তখন জাজও কিন্তু বুঝতে পেরেছে যে হি হ্যাজ নো আদার অল্টারনেটিভ আদার দ্যান দিস থিং। এখন মুজাফফর হয়তোবা রাজসাক্ষী হবে, এখানে এসে রাজসাক্ষী হয়ে এসে বলতে চেষ্টা করবে। সব ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কি এখন তাহলে ওনার কাছে যাওয়া উচিত? আমার তো মনে হয়, আমি জানি না এরা যাবে কি না, বা এরাও আবার কিছু কী করবে সেটা আমি জানি না। তবে এটা কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার যে এতদিন পরে সে হঠাৎ করে উদাও হয়ে এলো, কিসের বা ভিত্তি করে? কারণ তার জবানবন্দির উপরে কিন্তু অনেক কিছু নেমে গেছে। হ্যাঁ, না তবে তবে এখানে আর একটা কথাও আছে কিন্তু, মেজর আমাদের আর্টিলারির স্যারের বাড়ি আছে কুষ্টিয়ায়, যার গলা কাটছিল শেখ হাসিনা, মেজর বদরুল হুদা সান অফ সেক্রেটারি, ব্রাদার্স সেক্রেটারি, ডিগনিফাইড ফ্যামিলি। কুষ্টিয়ার হাজার হাজার না লক্ষ লোক ভরে গেছিলো দেখতে খালি ওনাকে, এরকম ফ্যামিলির লোক উনি। কিন্তু শেখ হাসিনা কত ভিন্ডিকটিভ ইন নেচার, তার ফাঁসির এখানে হয় নাই, বাট কাউকে জানতে দেয় নেই, লাশ চলে গেছে, ওকে রাশকে ঘরের থেকে তারে বুকের পর পা দিয়ে জব করেছে শেখ হাসিনা। নাও দ্যাট ইজ অলসো মার্ডার। শেখ হাসিনা কয়টা মার্ডার থেকে বেঁচে যাবে? না, উনি তো প্রধানমন্ত্রী এখানে। আমরা যেটা এখানে জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে এরকম আশঙ্কা কি আছে যে মেজর মুজাফফরের মুখ দিয়ে এখন কিছু স্পেশাল লোকজনের নাম বলানো হবে ইচ্ছাকৃতভাবে এবং তাদেরকে ফাঁসানো হবে? সেই লোকগুলো নিশ্চয়ই বিএনপির লোক কেউ হবে না, হতে পারে দু একজনের নাম বলতে পারে, বাট দ্যাট ইজ টু বি টেকেন ইন মে নট বি টেকেন ইন টু অ্যাকাউন্ট ইন দ্য সেন্স যে বোঝা যাবে যে ম্যালাফাইড ইন্টেনশনে সেই কথাগুলো বলতেছে এটা। তবে সে যে একটা পারপাজে আসছে দ্যাট ইজ গ্যারান্টেড, উইথ এ পারপাজ, যে সে এর থেকে অব্যাহতি পাবে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার, অথবা অন্য কিছু অলৌকিক ঘটনা ঘটে যেতে পারে। আফটার টেলিং এভরিথিং সাডেনলি ফাউন্ড হি ইজ নট দেয়ার। এরকম তো হতে পারে জিনিসটা। এই জন্য বলতেছি যে মুজাফফরের এই সময় আসা, সে দরিদ্র লোক সে নিশ্চয়ই না, মানে এতদিন থাকার পরে সে নিশ্চয়ই অনেক টাকা পয়সা জমা করছে, সে অনেক কিছু। আর জিয়া রহমানের হত্যাকাণ্ড করছে যে, তারা তো শেখ হাসিনা পুরস্কৃত করতেই পারে, করেছেও বটে টাকা পয়সা দিয়ে। সেক্ষেত্রে তার এই আশাটা নিঃসন্দেহে এর অন্তরালে এমন কিছু আছে যেটা পিপল শুড নো ইট। অনেকে আবার বলতেছে যে এই যে ধানমন্ডি 32 নম্বর ইস্যুতে কাদের এবং লতিফ সিদ্দিকী তারা কি আবারও যুদ্ধ ঘোষণা করবে?
না এখানে হ্যাঁ ওরা কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী গত পরশুদিন রাত্রে বলেছে মানুষ জানে না কাদের সিদ্দিকীর যদি এক হয়ে যায় এই দেশ উলটপালট হয়ে যেতে পারে, কিন্তু উনি এটাও জানে না যে সেদিন গুজার গিয়া। আমার বিশ্বাস কাদের সিদ্দিকী কয়বার বিএনপিতে জয়েন করছে, ওর মেয়ে ওর নাম ছিল কি যেন, তার মেয়ের নামটা ব্যারিস্টার কি যেন নাম, মানে পালিত কন্যা, সে তো দানের শেষ নিয়ে লিস্ট করছে না। কাদের সিদ্দিকী ততদিন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে যতদিন বাবর রোডের বাড়ি তারা লিখে দেওয়া হয় নাই। যেদিন লিখে দিয়েছে সেদিন থেকে সুর চেঞ্জ হয়ে গেছে। সোনার বাংলা তার এই ব্যবসায়িক কোম্পানির নাম, সোনার বাংলা। সোনার বাংলায় মানে কালভার্টের টাকা খরচ হয়ে গেছে, হে কাজ কর শেষ করে নাই, আবার সে মামলা করে গেছে। এ তো আমি তবে হ্যাঁ আমি তার একটা ব্যাপারে প্রশংসা করি যে সে বিং এ লাস্ট নাইট ইন দি আর্মি, হি টুক দি আর্মস, organized a big force. There are many sectors did not have so much of force which he had কাদের বাইন্ডে ছিল যায়, কথা সত্য। যাহা যা পূরণ করেছে সব কিছু করেছে, সবই সত্য কথা, কিন্তু তাকে একটা সেক্টর কমান্ডার হিসেবে ডিক্লেয়ার করা যেতেই পারত, কিন্তু আর্মি জেনারেল শফিউল্লাহ স্যার বা আদাররা ওরা করে নাই। এটা আমি মনে করি যেটা এখানে হতে পারে দেয়ার ক্যান বি সাম রিজন, আই ডো নট নো। তা না, হি ওয়াজ লাস্ট কর্পোরাল, লাস্ট নায়ক। সে তার বাবা ছিল মহুরি, সে বলতে যে মহুরির কাছ থেকে উকিলরা অনেক বুদ্ধি টুদ্ধি নিত, মানে ইস টু এলিভেট হিজ ফাদার, যে হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট লোক, হতে পারে সেটা। তা কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, আরো সিদ্দিকী যে নাম, ছোটো ভাইয়ের নাম যেন কি, ওরা চার ভাই হতো ওরা। তা তবে ওর বইটা একটা আছে, বই লিখতে সে একটা লেফটেন্যান্ট জেনারেল জাগজিৎ সিং অরোরা কাদের সিদ্দিকীকে অ্যারেস্ট করার জন্য বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যু তদন্ত কিন্তু এখন পর্যন্ত চলতেছে, এবং সেই সাথে আপনারা দেখতে পেয়েছেন সেই সম্পর্কে যে বর্তমান দোষারোপ করা হচ্ছে এবং রিমান্ডে নেওয়া হচ্ছে মেজর মুজাফফর হোসেনকে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? সত্যি কি এই মুজাফফর হোসেন দোষারোপ নাকি সে নির্দোষী? অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।